আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা রাখছি যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এখন অলরেডি রাত 10টা 10 বেজে গেছে। যদিও আমার তেমন আহামরি কোনো পরিকল্পনা ছিল না, বাট হঠাৎ করে মনে হচ্ছে যে কেন জানি লাইভে যাওয়া উচিত। বেশ কিছুদিন ধরে হচ্ছে কিছু আমাদের অফলাইন ব্রাঞ্চের কিছু ব্যস্ততার জন্য লাইভ টাইভ নেওয়া হয়নি। সো হঠাৎ করে আজকে ভালো লাগতেছে, ভাবলাম যে কোনো একটা টপিকের উপর আমরা লাইভ সেশন নিতে পারি। সো চলো আজকে মানে কোনো কথা বলবো না। যারা স্টুডেন্টস যদি থেকে থাকো, অলরেডি তো রাত 10টা বাজে, হয়তো অনেকে মানে ঘুমিয়ে গেছো বা পড়াশোনা করতেছো, বাট তারপরও যারা জয়েন হতে পারো। এবং আজকের এই সেশনটিতে হচ্ছে আমরা যে আইসিটি তোমাদের ক্লাসগুলো চলছে সেগুলোর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের যে ডিজিটাল ডিভাইস, তৃতীয় অধ্যায়ের যে ডিজিটাল ডিভাইস, এই অংশ নিয়ে হচ্ছে আমরা এই আজকের এই লাইভ সেশনটিতে আলোচনা করব। তো যদি কেউ যুক্ত হয়ে থাকো তাহলে আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এটা একটু জানায়ও। আচ্ছা, আমি দেখি একটু শুনতে পাচ্ছি কিনা। হতে পারো। এবং আজকে এই সেশনটিতে হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লাসগুলো চলছে। হ্যাঁ, স্পষ্ট শোনা যাইতেছে। কে কোন জায়গা থেকে দেখতেছো কমেন্টে চাইলে জানিয়ে দিতে পারো, এবং তোমাদের ফ্রেন্ডস যারা আছে তাদেরকে চাইলে মেনশন দিয়ে রাখতে পারো। যাই হোক, চলো আমরা হচ্ছে আলোচনায় যাই। তো আলোচনায় যাওয়ার আগে আমরা কয়েকটা জিনিস দেখি। তোমরা হয়তো জানো যে আইসিটি যে থার্ড চ্যাপ্টারটা, সেই থার্ড চ্যাপ্টারের দুইটা অংশ, অর্থাৎ একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস আর একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি নিয়ে সবারই হচ্ছে একটা ভালো মানে ধারণা থাকে, এবং বলা যায় যে সবারই একটা স্ট্রেংথের জায়গা হচ্ছে সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা। মানে সংখ্যা পদ্ধতির যে অংশটা সেটা হচ্ছে মোটামুটি দেখা গেছে সবারই একটু একটা স্ট্রেংথের জায়গা, এবং সবাই হচ্ছে এটা নিয়ে হচ্ছে তেমন কোনো আহামরি কোশ্চেন থাকে না। বাট বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে সবারই হচ্ছে একটা ভীতি থাকে যে বুলিয়ান অ্যালজেব্রা যে অংশটা, ডিজিটাল ডিভাইসের যে অংশটা, এটা হয়তো অনেক আহামরি কঠিন, কিংবা হচ্ছে ধরো মানে এখানে অনেক জটিলতা। টু বি অনেস্ট, থার্ড চ্যাপ্টারের যে ফার্স্ট অংশ, সেই অংশটা থেকে তুলনামূলকভাবে আমাদের বুলিয়ান অ্যালজেব্রাটাতে অনেক কিছু জানার আছে। বাট ইট ডাজেন্ট মিন যে এখানে হচ্ছে অনেক কিছু মানে আহামরি কঠিন যেটা তোমরা স্টুডেন্টস যারা তারা পারবা না, এই কনসেপ্টটা হচ্ছে ভুল। তবে আমরা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে অনেক কিছুই মানে জানতে হবে এই চ্যাপ্টারের অংশটুকুতে। চলো আমি প্রিলিমিনারিতে চলো তোমাদের কিছু টপিক নিয়ে এখানে আলোচনা করি। সো যদি ফার্স্টে আমরা দেখি, এখানে বুলিয়ান অ্যালজেব্রার জনককে, বুলিয়ান অ্যালজেব্রার জনক হচ্ছে জর্জ বুল, যিনি হচ্ছে 1815 সালে জন্মগ্রহণ করছিল, এবং হচ্ছে 1864 সালে হচ্ছে উনি মৃত্যুবরণ করছিল। যদিও এটা জানাটা আহামরি কিছু না, যদি এমসিকিউতে অনেক সময় আসে তখন তোমরা হচ্ছে এই জিনিসটা ফোকাস করতে পারো। ঠিক আছে, তবে এই বুলিয়ান অ্যালজেব্রার ইতিহাসটা সম্পর্কে আমাদের ফার্স্টে জানতে হবে যে বুলিয়ান অ্যালজেব্রাটা অ্যাকচুয়ালি ফার্স্টে কোন জায়গা থেকে হচ্ছে ইন্ট্রোডিউস হয়েছিল। সো জর্জ বুল সর্বপ্রথম 1847 সালে ওনার একটা প্রকাশিত গ্রন্থ ছিল, যে গ্রন্থটার নাম হচ্ছে দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। এই যে দেখো এখানে আমি লিখে রাখলাম, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। এই গ্রন্থে জর্জ বুল উনি সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে আলোচনা করেন। ঠিক আছে, অনেক সময় এই কোশ্চেনটা এমসিকিউতে আসে যে জর্জ বুল কত সালে দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক যে গ্রন্থটা এটা আবিষ্কার করছেন বা হচ্ছে আলোচনা করছেন। এটা হচ্ছে 1847 সালে। আর এই গ্রন্থতে উনি সর্বপ্রথম যে বুলিয়ান অ্যালজেব্রাটা, এই বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে উনি আলোচনা করেন। এবং পরবর্তীতে 1854 সালে ওনার আরেকটা গ্রন্থ বের করে উনি, যেটার নাম হচ্ছে
অ্যান ইনভেস্টিগেশন অফ লস অফ থট। এই গ্রন্থের মধ্যে উনি পরবর্তীতে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করেন। তার মানে এই জায়গাতে যদি আমাদের জানার প্রয়োজন হয় তাহলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে সর্বপ্রথম ওনার যে গ্রন্থটা ছিল সেই গ্রন্থটা কত সালে ছিল, 1847 সালে, এবং সেটার নাম ছিল দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। এটার মধ্যে প্রাথমিকভাবে উনি আলোচনা করেন, তবে বিস্তারিত আলোচনা করেন কোন গ্রন্থে, এটা যদি এমসিকিউতে আসে তখন আমরা অবশ্যই সেটা জানবো। অ্যান ইনভেস্টিগেশন অফ লস অফ থট, যেটা হচ্ছে 1854 সালে উনি কি করছেন, আলোচনা করছেন, মানে 1854 সাল। ঠিক আছে, ওকে। দেন আমরা যদি এরপরে যাই যে আসলে উনি বুলিয়ান অ্যালজেব্রা যে তত্ত্বটা দিল এটা অ্যাকচুয়ালি কিসের উপর ভিত্তি করে দিল। মেইনলি বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তিপ্রস্তরটা ছিল হচ্ছে সত্য এবং মিথ্যা এই যুক্তির উপর ভিত্তি করে। ঠিক আছে, জর্জ বুল হচ্ছে গণিত এবং যুক্তির মাধ্যমে এই বুলিয়ান অ্যালজেব্রাটা আবিষ্কার করেন, যেটা আমরা একটু পরে হয়তো এখানে সংজ্ঞা আকারে দিব। অনেক সময় কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা কি, এটা কিন্তু তোমাদের কতে কোশ্চেন হয় যে বুলিয়ান অ্যালজেব্রা কি, এটা অনেক সময় হচ্ছে কতে আসে, একটু পরে আমরা এটা জানবো। যাই হোক, তো প্রথমে দুইটা গ্রন্থ সম্পর্কে আমরা জেনে নিলাম, তারপরে এটার মেইন কনসেপ্টটা কি আমরা জানতে হবে। যে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা মেইনলি দুইটা জিনিসের উপর ভিত্তি করে সবকিছু নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে কি মিথ্যা। এই দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করেই হচ্ছে উনি এই পুরা আলোচনাটা বা যে তত্ত্বটা সেটা আবিষ্কার করেন। অর্থাৎ কেউ যদি তোমাদের কাছ থেকে জানতে চায় যে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি কি কি, তখন অবশ্যই আনসার দিবা সেটা হচ্ছে কি সত্য এবং মিথ্যা। এবং যখন বাইনারি সংখ্যা আবিষ্কার হয় তখন উনি হচ্ছে বাইনারি সংখ্যার যে দুইটা ডিজিট আছে অর্থাৎ 1 এবং 0, এই 1 এবং 0 কে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে মূল ভিত্তি ছিল দুইটা অর্থাৎ সত্য এবং মিথ্যা, সেই জিনিসগুলোকে হচ্ছে বাইনারি ডিজিট যে এগুলোর সাথে কম্পেয়ার করে ফেলছে, এবং উনি 1 বলতে পরবর্তীতে সত্যকে বুঝাইছে, যে 1 বলতে সত্য এবং 0 বলতে হচ্ছে কি মিথ্যাকে বুঝাইছে। 1 বলতে উনি সত্যকে বুঝাইছে এবং 0 বলতে হচ্ছে উনি কি মিথ্যাকে বুঝিয়েছে। ওকে, আমাকে ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, ফাইন। তো মেইন যে কনসেপ্টটা সেটা কি, যে বুলিয়ান অ্যালজেব্রায় জর্জ বুল মেইনলি হচ্ছে দুইটা জিনিসের উপর ভিত্তি করে এই পুরো আলোচনাটা বা তত্ত্বটা আবিষ্কার করেন। একটা হচ্ছে সত্যতা আর একটা হচ্ছে মিথ্যা, এবং সত্য এবং মিথ্যাকে বাইনারি পদ্ধতি আবিষ্কার হওয়ার পর, এই যে দেখো বাইনারি সংখ্যা আবিষ্কৃত হওয়ার পর বুলিয়ান অ্যালজেব্রায় সত্য ও মিথ্যাকে উনি 1 ও 0 দিয়ে পরিবর্তনের মাধ্যমে কম্পিউটারে অঙ্ক করার সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব হয়ে যায়। অর্থাৎ শুরুতেই উনার যে তত্ত্বটা ছিল সেটা মেইনলি ছিল হচ্ছে সত্য এবং মিথ্যার উপর বেস করে, কিন্তু বাইনারি সংখ্যা যখন আবিষ্কার হয় তখন উনি সেটাকে 1 এবং 0 সাথে কম্পেয়ার করে খুব ইজিলি হচ্ছে গণিত এবং যুক্তির মাধ্যমে বিভিন্ন সমস্যাকে সমাধান করার উপায় আমাদেরকে শিখিয়ে গেছেন এই বুলিয়ান অ্যালজেব্রা তত্ত্বে। ঠিক আছে, তো এর পরের যে কাজটা সেটা হচ্ছে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রা কি। দেখো এখানে খুব সুন্দর করে আমি লিখে রাখছি যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে। দেখো বুলিয়ান অ্যালজেব্রা, এই যে দেখো জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন, এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে উনি এক ধরনের অ্যালজেব্রা তৈরি করেন, যাকেই আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলে থাকি। অর্থাৎ একই কথা মাথায় রাখতে হবে তোমাদের, যে গণিত এবং যুক্তির মধ্যে একটা তুলনা বা সম্পর্কের মাধ্যমে উনি হচ্ছে যে তথ্যটা আবিষ্কার করেন সেই তথ্যকে হচ্ছে আমরা কি বলে থাকবো, বুলিয়ান অ্যালজেব্রা বলে থাকবো। বুলিয়ান অ্যালজেব্রা সর্বপ্রথম উনি আলোচনা করছিল কোথায়, ওনার গ্রন্থ দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, যেটা 1847 সালে। ঠিক আছে, এবং পরবর্তীতে বিস্তারিত ধারণা দিয়েছে 1854 সালে, যেটা হচ্ছে অ্যান ইনভেস্টিগেশন অফ লস অফ থট নামে যে গ্রন্থটা ছিল সেটার মধ্যে। সো শুরুতেই তোমরা এই কনসেপ্টটা জেনে নিবা,
জর্জ বুল সম্পর্কে জানবা। এই যে উনি হচ্ছে আমাদের জর্জ বুল, যিনি হচ্ছে আমাদেরকে এই বুলিয়ান অ্যালজেব্রা তত্ত্বটা সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছেন। ওনার নাম থেকে অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রা নামকরণটা হয়। জর্জ বুল ওনার নাম ছিলেন, এবং সেই জন্য উনি ওনার তত্ত্ব যেটা বা আলোচনা যেটা সেটাকে বুলিয়ান অ্যালজেব্রা নামে নামকরণ করেন। দেন আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মূল যে কথা, এই কথাটা সম্পর্কে জানতে হবে। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা হচ্ছে কি? সত্য এবং মিথ্যা। যখন বাইনারি আমরা আবিষ্কার হয় তখন হচ্ছে সত্যকে উনি এক দ্বারা প্রকাশ করে এবং মিথ্যাকে উনি শূন্য দ্বারা প্রকাশ করে। অর্থাৎ বলা হয়েছে যে বুলিয়ান বীজগণিতে একটি চলকের কেবল দুটি মান থাকবে, একটি চলকের কেবল দুটি মান হতে পারবে, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে কি? মিথ্যা। অর্থাৎ সত্য যখন, সেটাকে আমরা ট্রু বলতেছি, যেটাকে টি দিয়েও প্রকাশ করা হয়, এবং বাইনারি ডিজিট 1 দিয়েও সেটিকে বোঝানো হয়ে থাকে। আর যেটা মিথ্যা সেটাকে আমরা ফলস বলি, এফ দিয়েও প্রকাশ করা হয়, যেটাকে আমরা 0 দিয়েও বাইনারি ডিজিটে বলতে পারি। ঠিক আছে? ওকে, দেন আমরা যদি আরো যে জিনিসটা সেটা দেখি, যে বুলিয়ান স্বতঃসিদ্ধ, ঠিক আছে, যেটাকে আমরা পোস্টুলেটস বলে থাকি। দেখো, মেইনলি কিন্তু আমরা আমাদের এই যে বুলিয়ান অ্যালজেব্রা তত্ত্বটা আছে, সে তথ্যর মধ্যে জাস্ট হচ্ছে যোগ এবং গুণ সম্পর্কে জানবো। ঠিক আছে, যোগ এবং গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই বুলিয়ান অ্যালজেব্রাতে। এখানে কোনো প্রকার ভাগ কিংবা বিয়োগ এগুলো কিন্তু নাই। তোমরা হয়তো এই জিনিসটা লক্ষ্য, যারা পড়ছো তারা অলরেডি লক্ষ্য করছো, আর যারা মানে পড়ো নাই বা জানো নাই তারা অবশ্যই জেনে রাখো যে আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের মাধ্যমে যাবতীয় কাজগুলো করব। এক্ষেত্রে যোগ ও গুণের জন্য জর্জ বুল কিছু বিশেষ নিয়ম উনি ইন্ট্রোডিউস করে গেছে ওনার তত্ত্বে। যেই নিয়মগুলো অনুসরণ করি হচ্ছে সবগুলো ম্যাথ, অর্থাৎ আমরা যে লজিক্যাল যে জিনিসগুলো আছে, সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে সমাধান করব। এই যে নিয়মটা মেনে চলা, এই নিয়মগুলোকে হচ্ছে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ বলি। এই যে দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় শুধু বুলীয় যোগ, দেখছো, বুলীয় যোগ ও গুণের মাধ্যমে সব কাজ সম্পাদন করা হয়। যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার কতগুলো নিয়ম মেনেছিল, আর এই নিয়মগুলো কি হচ্ছে? বুলিয়ান স্বতঃসিদ্ধ। এটা কতে অনেকবার আসে যে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি। যদি আমাদের কোশ্চেন হয় যে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, তখন বলবা যে বুলিয়ান অ্যালজেব্রায় বুলীয় যোগ এবং গুণের জন্য যে বিশেষ নিয়মগুলো মেনে চলে, সেই নিয়মগুলো কি হচ্ছে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে থাকি। ঠিক আছে, তাহলে পুরোটা যদি আমরা একটু দেখি, আমরা এর আগের স্লাইডে আলোচনা করছি কি, যে 1847 সালে জর্জ বুল ওনার প্রথম যে গ্রন্থটা ছিল দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, সেই গ্রন্থের মধ্যে উনি সর্বপ্রথম এটা নিয়ে আলোচনা করছে। বাট 1854 সালে উনি তার আরেকটা গ্রন্থ অ্যান ইনভেস্টিগেশন অফ লস অফ থট যে গ্রন্থটা ছিল, ওখানে বিস্তারিত বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানাইছে আমাদেরকে, এবং ওখানের মেইন ভিত্তি ছিল, তোমরা অনেকেই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা পড়ো, বাট মেইন ভিত্তিটা কি এটা অনেকেই মানে জানতে চাও না, বা এটা খুব ভালো করে তোমরা মনে রাখো না। অনেকে হঠাৎ করে যদি কোশ্চেন করে যে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি কি, তোমরা হচ্ছে মানে অবাক হয়ে যাও। নর্মালি হচ্ছে তোমরা জানো যে বাইনারি ভিত্তি যে আমরা নর্মালি বলে থাকি, বাইনারি ভিত্তি হচ্ছে 2, তারপর হচ্ছে অক্টালের ভিত্তি, অক্টালের ভিত্তি হচ্ছে 8, দেন হচ্ছে যদি হেক্সাডেসিমাল বলি তাহলে হচ্ছে 16, তারপর হচ্ছে আরেকটা কি থাকে দশমিক, যেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশে আলোচনা করি। এগুলোর ভিত্তি হচ্ছে 10, 16, 8, 2। কিন্তু হঠাৎ করে যখন তোমাকে কেউ কোশ্চেন করে যে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি কি, এগো তখন তোমরা হচ্ছে ভেবাচেকা খাও, কত বলবা, 10 বলবা, 11 বলবা, না 16 বলবা, 2 বলবা। অনেকে আবার বুলিয়ান অ্যালজেব্রার সাথে বাইনারি একটা সম্পর্ক আছে তাই ভিত্তি 2ও বলে ফেলে, বাট এটা কিন্তু ভুল। ভিত্তি দুটি, এটা জানতে হবে কোনগুলা, সত্য এবং মিথ্যা। ঠিক আছে, এবং যখন বাইনারি সংখ্যাটা আবিষ্কার হয় তখন উনি সেটাকে 1 এবং 0 মাধ্যমে কনভার্ট করে আমাদেরকে গাণিতিক যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার একটা মানে ওয়ে দেখাই দিছে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা ওখানে আরেকটা জিনিস জানছি যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, এর আগের স্লাইডটা। আর বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা কি, এখানে আবার ওই জায়গাতে খুব সুন্দর করে বলা আছে যে
বুলিয়ান অ্যালজেব্রার হচ্ছে মূল কথা আমরা যদি বলি তাহলে গণিত এবং যে যুক্তি সেটার মধ্যে সম্পর্কের মাধ্যমে সমস্যা সমাধান করা, এবং এক্ষেত্রে প্রত্যেকটা বীজগণিত রাশির মান হয় সত্য হবে কিংবা মিথ্যা হবে। সত্য কি হচ্ছে উনি হচ্ছে ট্রু বলছে, যেটাকে হচ্ছে 1 দিয়ে প্রকাশ করা হয়, এবং মিথ্যাকে উনি ফলস বলছে, যেটাকে f দিয়ে প্রকাশ করা হয়, আবার 0 বলা যায় আর কি। আর উনি যোগ এবং গুণের মাধ্যমে ওনার বুলীয় সকল সমস্যাগুলো সমাধান করছে, এবং এই যোগ গুণের জন্য উনি বিশেষ কিছু নিয়ম ইন্ট্রোডিউস করে গেছে ওনার এই তত্ত্বে, যেটাকে আমরা বলি বুলিয়ন স্বতঃসিদ্ধ, যা পোস্টুলেট হিসেবে আমরা বলতে পারি। ওকে, দেন যদি হচ্ছে আমরা এই জায়গাটা একটু আলোচনা করি, এই জায়গাতে আমরা আরো কয়েকটা জিনিস জানবো যে বুলিয়ান অ্যালজেব্রায় মেইনলি মৌলিক 3টা ক্রিয়া থাকে। কয়টা থাকে? 3টা ক্রিয়া। একটা হচ্ছে যুগের ক্রিয়া, একটা হচ্ছে গুণের ক্রিয়া, আর একটা হচ্ছে পূরকের ক্রিয়া। একটা হচ্ছে যুগের ক্রিয়া, একটা হচ্ছে গুণের ক্রিয়া, একটা হচ্ছে পূরকের ক্রিয়া। ঠিক আছে, একটা হচ্ছে যুগের ক্রিয়া, একটা হচ্ছে গুণের ক্রিয়া, আর একটা হচ্ছে পূরকের ক্রিয়া। আচ্ছা, যারা ক্লাস হয়তো মানে এর আগে দেখো না, এটা অবশ্যই দেখে নেবা, তোমাদের জন্য খুব ভালো হবে আর কি। যাই হোক, তো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া হচ্ছে কয়টা? 3টা। এবং আমাদের অফলাইন ব্যাচের যারা হচ্ছে এই কয়েকটা দিন ক্লাস করো নাই, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের অফলাইন ব্যাচে অবশ্য পরবর্তীতে দেখি বলে দিব, কারণ এগুলো হচ্ছে তোমাদের আমি আবার হচ্ছে আলাদা করে দেখানোটা এটা অনেক টাফ হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখলে আশা করি তখন এটা মানে আইডিয়া পেয়ে যাবা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া কয়টা যদি কোশ্চেন করা হয়, তখন হচ্ছে আমাদের আনসার হবে 3টা। একটা হচ্ছে বুলিয়ান যোগের ক্রিয়া, বুলিয়ান গুণের ক্রিয়া, আর একটা হচ্ছে বুলিয়ান পূরকের ক্রিয়া। তাহলে কয়টা জিনিস পাচ্ছি আমরা? 3টা, যোগের ক্রিয়া, গুণের ক্রিয়া এবং পূরকের ক্রিয়া। যোগের ক্রিয়াকে আমরা অর অপারেশন বলি। অর মনে রাখবা, অর বলতে আমরা এখন থেকে যোগকে বুঝবো। ঠিক আছে, অর বলতে আমরা কি বুঝবো? যোগকে বুঝবো। বুলিয়ান অ্যালজেব্রায় যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। অলরেডি আমরা তখন একটু পরে আলোচনা যখন করব এগুলো সম্পর্কে, তখন তোমরা জানবা। বুলিয়ান গুণের ক্রিয়া, ঠিক আছে, বুলিয়ান গুণের ক্রিয়াকে বলা হয় হচ্ছে এন্ড অপারেশন। কি বলা হয়? এন্ড অপারেশন। একটা হচ্ছে যোগের ক্রিয়া, যেটাকে আমরা অর অপারেশন বলি, আর গুণের ক্রিয়াকে বলা হয় এন্ড অপারেশন। অর্থাৎ এখন থেকে যদি তোমরা এন্ড শুনো, তখন আমরা এটাকে কি বুঝবো? গুণ বুঝবো। আর অর থাকলে যোগ, আর লাস্ট হচ্ছে কি? পূরকের ক্রিয়া, যেটাকে নট অপারেশন বলা হয়। এগুলো কিন্তু প্রত্যেকটা টার্ম তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। যোগের জন্য অর, গুণের জন্য এন্ড, এবং পূরকের জন্য কি? নট। এই জায়গাতে একটা জিনিস এমসিকিউ তে আসে অনেক সময়, যে অর গেটকে বা অর যে ক্রিয়া আছে অর্থাৎ যোগের ক্রিয়াকে কিভাবে প্রকাশ করা হয়। মনে রাখবা, যোগের ক্রিয়াকে এই শেপে প্রকাশ করা হয়, ভি টাইপের আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে গুণের ক্রিয়াকে কিভাবে প্রকাশ করা হয়, মানে উল্টা। এই ভিটাকে যদি আমরা উল্টাই দিই, যেটা হবে, অর্থাৎ পাওয়ার সাইন না, আমাদের যখন ক্যালকুলেটরে দেখি বা কোনো কিছু দেখি, পাওয়ার সাইন যেটা থাকে না, সেরকম আর কি। তাহলে যোগের ক্রিয়ার জন্য আমরা ভি যেটা, সেটাকে বুঝবো। গুণের ক্রিয়ার জন্য হচ্ছে এই ভিটাকে উল্টে ফেললে যা হবে সেটা করে ফেলবো। আর পূরকের জন্য হচ্ছে এরকম একটু ডেউ শেপের হয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা যদি খেয়াল করি, বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক ক্রিয়া কয়টা? মৌলিক ক্রিয়া হচ্ছে 3টা। একটা হচ্ছে যোগের ক্রিয়া, একটা হচ্ছে গুণের ক্রিয়া, আর একটা হচ্ছে কি? পূরকের ক্রিয়া। যোগের ক্রিয়া, গুণের ক্রিয়া এবং পূরকের ক্রিয়া। টোটাল কয়টা? টোটাল 3টা। একটা হচ্ছে যোগের ক্রিয়া, একটা হচ্ছে গুণের ক্রিয়া, এবং একটা হচ্ছে পূরকের ক্রিয়া। ঠিক আছে, একটা হচ্ছে যোগের ক্রিয়া, গুণের ক্রিয়া, এবং হচ্ছে কি? পূরকের ক্রিয়া। আচ্ছা, কেউ কি কমেন্ট করতেছো? ওকে, তোমরা অনেকেই দেখতেছো, অনেকে কমেন্ট করতেছো। ফাহিমা আলফি বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই অনেকেই হচ্ছে মেনশন করছো, বাট যারাই হচ্ছে নাই ক্লাসে, তোমরা চাইলে মেনশন দিয়ে রাখতে পারো, যে কোনো সময় তারা দেখতে পারবে। আশা করি ক্লাসগুলো হেল্পফুল হবে। সো মেইনলি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক ক্রিয়া যদি কয়টা বলা হয়, তখন আমরা বলবো 3টা, যোগ, গুণ এবং পূরক। দেন
একটু আগে কিন্তু আমরা বলছিলাম বুলিয়ান পোস্টিউলেটস যেটাকে বলা হয়, অর্থাৎ বুলিয়ান স্বতঃসিদ্ধ। কত অনেক সময় কোশ্চেন হয় এটা কি ছিল কাকে বলে যদি হয়, তখন আমরা জানি যে জর্জ বুল যোগ এবং গুণের জন্য কিছু স্পেসিফিক নিয়ম ওনার এই তত্ত্বের মধ্যে উনি ইন্ট্রোডিউস করে গেছে, যেটাকে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে থাকি। এখন এই যুগের যে নিয়মগুলো, এই নিয়মগুলো কি সেটা উনিও একটু করে ওনার বিভিন্ন অ্যাজাম্পশনের মাধ্যমে দেখিয়ে গেছে। ফর এক্সাম্পল, আমাদের ইনপুট যদি হয় 0 0, চলো আমরা দুইটা হিসেবে এখানে চিন্তা করতেছি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে এ চলক, এটা ধরো হচ্ছে বি চলক, এটা হচ্ছে আমাদের আউটপুট। সো এ এবং বি উভয় যখন 0 হবে, তখন এটার সাথে আমরা যদি যোগ করি, এই যে দেখো এখানে বলছে যে যোগের ক্ষেত্রে, অর্থাৎ আমরা এখানে অর কে বুঝতেছি, কি বলতো, অর কে বুঝতেছি। সো 0 সাথে যখন 0 যোগ করে ইউজুয়ালি আমাদের যা হয় তাই 0 হয়ে যাবে। 0 সাথে যখন 1 যোগ করা হয় তখনও 1 হয়ে যাবে, এটাও আমাদের নরমালি 1 এর সাথে 0 যখন যোগ হয় এক্ষেত্রে এটা 1 হয়ে যায়। অর্থাৎ এই তিনটা কনসেপ্ট হচ্ছে নরমাল যুগ আমরা যেভাবে করি, ক্যালকুলেটরে চাপ দিলে যেমন হয় ঠিক তেমনই হবে। কিন্তু পার্থক্যের জায়গা হচ্ছে এই ক্ষেত্রে, ঠিক আছে, এখানে দেখো 1 এবং 1, যেহেতু আমরা যুগের যে নিয়ম সেটা জানতেছি, আর যুগ বলতে আমরা কি বুঝি, অর অপারেশনকে বুঝে থাকি। এখন 1 + 1 যে যোগফলটা সেটা বুলিয়ান অ্যালজেব্রায় 1ই হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু বাইনারি যোগ জানি, যারা হচ্ছে অলরেডি থার্ড চ্যাপ্টারের ফার্স্ট অংশটা পড়ছো তারা হয়তো জানো যে 1 + 1 = হচ্ছে 10, অর্থাৎ 10 হয়ে যায়, ঠিক আছে। এটা কিভাবে, আই থিঙ্ক এতদিন পর্যন্ত তোমরা যারা ফার্স্ট ইয়ারে আসো কিংবা যারা সেকেন্ড ইয়ারে আসো এটা সবাই জানো। সো তখন কিন্তু বাইনারি যুগের বেলায় আমাদের আনসারটা হয়েছিল কত, 10, অর্থাৎ 10 হয়েছিল। কত হয়েছিল, 10 হয়েছিল। কিন্তু যখন আমরা 1 + 1 করতেছি বুলিয়ান যুগের বেলায়, তখন 1ই হচ্ছে। ব্যাপারটা একটু কনফ্লিক্টিং না? এক্স্যাক্টলি কনফ্লিক্টিং, কারণ বাইনারি যুগ এবং বুলিয়ান যুগ কখনোই এক নয়। এটা খতে কোশ্চেন আসে, মনে রেখো, যে বলে যে বুলীয় যুগ ও বাইনারি যুগ এক নয়, বাইনারি যুগ একই নয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, এরকম ভাবে অনেক সময় কোশ্চেন হয়। তাহলে দেখো বুলিয়ান যুগ হচ্ছে 1 + 1 = 1 হচ্ছে, আর 1 + 1 = 10 হচ্ছে বাইনারি যুগে, তাহলে কি এক? উত্তর হচ্ছে না। এটা যদি তুমি জাস্ট বলতে পারো তাহলে 1 নাম্বার পেয়ে যাবে। আর একটা এরকম যদি একটা एग्जांपल দিয়ে একটু ব্যাখ্যা করে দেখাও তাহলে তোমাকে 2 2 দিয়ে দিবে। কারণ খতে হচ্ছে তুমি যদি মেইন কনসেপ্টে আলোচনা করতে পারো, এক্ষেত্রে স্যাররা তোমাকে খ অর্থাৎ 2 এ 2 দিতে বাধ্য। কারণ এখানে তোমার বানাই লেখার আর কি আছে বলো, এখানে তো তুমি চাইলে তোমার মন গড়া মতো কিছু লিখতে পারতেছো না। আচ্ছা, কেন এই দুইটার আলাদা আলাদা পার্থক্য? বাইনারি যুগ সম্পর্কে আই থিঙ্ক তোমরা সবাই জানো। তাহলে এই যুগটার কনসেপ্টটা কোত্থেকে আসছে মনে রাখবা, জর্জ বুল উনি বলে গেছে যখন চলক একই রকমের হয় তখন ওই চলকগুলার যোগফল, ওই চলকের যে রাশির মান সেটা ইটসেলফ একবার বসে যায়। কথাটা একটু যদি অন্যরকম মনে হয় তাহলে মনে রেখো যে a + a = a হয়ে যায়। এটা হচ্ছে বুলিয়ান মৌলিক উপপাদ্য। আমরা যখন একটু সামনে যাব তখন এগুলা নিয়ে আলোচনা করব। মনে রাখবা এটা হচ্ছে কি মৌলিক উপপাদ্য, যেটাকে আমরা অপরিবর্তনীয় উপপাদ্য বলে থাকি। বুলিয়ান অপরিবর্তনীয় উপপাদ্য, অর্থাৎ a + a + a ও যদি হইতো তখন আমাদের আনসারটা ঠিক এই হতো। লাইক এখানে যেমন হয়েছে 1 + 1, দেখো এই 1 চলকটা একাধিকবার যোগ হয়েছে, সেজন্য আমরা কি করব, ওই যুগের জন্য একটা যে চলক 1 সেটাই হচ্ছে রেজাল্ট হিসেবে শো করব। এখানে যদি 1 + 1 + 1 + আরো কতগুলো 1 থাকতো, এখানে কিন্তু চেঞ্জ হইতো না, সবগুলো 1 এর যোগফল ওই একবারই 1 লিখলে আমাদের হয়ে যেত। বুঝছো? এই জায়গাতে দেখো জর্জ বুলের যে যুগের যে কনসেপ্টটা, এটা কিন্তু বাইনারি যুগের সাথে এক নয়, ঠিক আছে। এখানে আমরা এটা দেখলাম। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে, আচ্ছা, তোমরা হয়তো জানো যে অফলাইনে কয়েকজন হয়তো মিস করছে। যারা যারাই মিস করছে তাদের সবাইকে হচ্ছে আমাদের এই লাইভে হচ্ছে মেনশন দিয়ে দাও।
যাতে তারা দেখে নিতে পারে। ঠিক আছে, আশা করি তাহলে তোমরা বুঝতে পারছো যে কেন বাইনারি যুগ এবং বুলিয়ান যুগ এক নয়। বাইনারি যুগ এবং বুলিয়ান যুগ এক নয়, কারণ এই অপরিবর্তনীয় সূত্রের কনসেপ্ট অনুযায়ী জর্জ বুল বলে গেছে একই চলক যখন আমরা একাধিকবার যোগ করব তখন ওই চলকের রাশির মান একবার ওই চলকটা লিখলেই হবে। ঠিক আছে, দেন আমরা যদি গুণের কনসেপ্টে যাই, ইউজুয়ালি যেমন গুণ হয় জিরোর সাথে জিরো গুণ করলে জিরোই হয়, জিরোর সাথে ওয়ান গুণ করলেও জিরো হয়, ওয়ানের সাথে যখন জিরো গুণ হয় এক্ষেত্রেও জিরো হয়। অর্থাৎ এই তিনটা কনসেপ্ট দেখো আমরা নর্মালি যেভাবে গুণ করি এরকমই। ঠিক আছে, কিন্তু এই জায়গাতেও দেখো 1 × 1 = 1ই হয়, এখানে আবারও ওই রকম হয়ে গেছে। অর্থাৎ জর্জ বুল ওনার অপরিবর্তনীয় সূত্রের মধ্যে যা বলে গেছে সেটার মেইন কনসেপ্ট এরকম যে a + a = a হবে, a × a = a হবে। অর্থাৎ আমরা যদি বলি 1 + 1 + 1 = 1 হয়, 1 × 1 = 1 হয়। এই মৌলিক যে উপপাদ্য সেই অপরিবর্তনীয় মৌলিক উপপাদ্যে উনি অর্থাৎ জর্জ বুল এই কনসেপ্টটা বলে গেছে। তাই আমরা 1 × 1 যখন দিব তখন আমাদের আউটপুট কি হবে, জাস্ট ইটসেলফ ওই 1 একবার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের গুণের ক্রিয়া। লাস্ট যে তিনটা ক্রিয়া ছিল, এটা লাস্ট ছিল পূরকের ক্রিয়া। পূরকের ক্রিয়া কি, এই যে দেখো বুলিয়ান এলজেব্রায় চলকের দুইটি সম্ভাব্য মান হয়, অর্থাৎ 1 হয় অথবা 0 হয়। মনে রাখবা, হয় 1 হবে বা 0 হবে, 1 এবং 0 জাস্ট এই দুইটাই হতে পারে। 1 বলতে আমরা কি বুঝি, সত্যকে, 0 বলতে আমরা কি বুঝবো, মিথ্যাকে। ঠিক আছে, তাহলে 1 ও 0 কে একটিকে অপরটির পূরক বা কমপ্লিমেন্ট, যেটাকে বলা হয় কমপ্লিমেন্ট বলা হয়। 1 এর পূরক হবে 0 এবং 0 এর পূরক হবে 1। অর্থাৎ সত্যকে উল্টিয়ে দিলে মিথ্যা হবে এবং মিথ্যাকে উল্টিয়ে দিলে সত্য হবে। ওনার কনসেপ্টটা ছিল পূরকের বেলায় এই রকম যে 0 যখন হবে অর্থাৎ মিথ্যা যখন হবে ওইটাকে আমরা উল্টাই দেব। উল্টাই মিন্স কমপ্লিমেন্ট করে দেব, যেটাকে উনি কমপ্লিমেন্ট হিসেবে আখ্যায়িত করেছে, মানে উল্টাই দেওয়া। 0 থাকলে 1, 1 থাকলে 0, মানে অনেকটাই তোমরা এটা মনে রাখতে পারো। আমরা একের পরিপূরক করছিলাম, তোমাদের অনেকের হয়তো মনে আছে যে আমরা যখন 2 এর পরিপূরক আলোচনা করছি তখন কিন্তু একের পরিপূরক বের করে দেন বাইনারি দিয়ে যোগ করে আমরা 2 এর পরিপূরক বের করছি। তো তখন আমরা কিন্তু একটা জিনিস মানে করছি, সেটা কি করছি বলতো, যে একের পরিপূরক করছি, যে বাইনারি ভ্যালুটা ছিল ওইটাকে 0টাকে 1 করছি, 1টাকে 0 করছি করে আমরা একের পরিপূরক করছিলাম। এখানেও পূরকের যে কনসেপ্টটা মোটামুটি এরকমই, যখন ইনপুট 0 হবে তখন আউটপুট হয়ে যাবে 1, যখন ইনপুট থাকবে 1 তখন আউটপুট হয়ে যাবে 0। এক্স্যাক্টলি ঠিক এই কারণেই আমরা বুলিয়ান পূরকের কনসেপ্টটাকে মাথায় রাখবো। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। কথা কি বুঝছো? অন্তরা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে ফাইন, এবার আসি আমরা ডি মর্গানের কনসেপ্টটা সম্পর্কে একটু এখানে জানি। আচ্ছা, তোমাদের এই মাঝপথে আবার কয়েকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেগুলো বুলিয়ান উপপাদ্যগুলো। ইনশাআল্লাহ আমরা বুলিয়ান উপপাদ্যগুলো সম্পর্কে বিস্তারিত অনেক ভেঙে ভেঙে একদম ব্যাখ্যা সহ কেন কোনটা হয়েছে না হয়েছে সবকিছুরই একটা যৌক্তিক সমাধান বা যৌক্তিক প্রুফ, যেটাকে বলি প্রমাণ রয়েছে। ইনশাআল্লাহ আমরা ওই মৌলিক উপপাদ্যের যে কনসেপ্টটা এটার উপর আলাদা করে ক্লাস ইনশাআল্লাহ নিব। দেন আমরা যদি আসি, ডি মর্গানের একটা উপপাদ্য আছে যেটা আমাদের এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়, এবং উনি সেই ডি মর্গান যার ছবি তোমরা এখানে দেখতেছো। ডি মর্গানের এই ছবিটা আমি খুব সুন্দর করে এআই কে দিয়ে বানাইছি। দেখুন খুব সুন্দরই লাগতেছে, ওনাকে বসে আছে। আসলে ওনার এই ছবিটা অনেক নরবর ছিল, আমি গুগল থেকে কালেক্ট করে একটু সুন্দর করলাম আর কি এআই দিয়ে। খারাপ না, ভালো লাগতেছে। তো ডি মর্গান,
ঠিক আছে। ডি মর্গান, ওনার জন্ম মৃত্যুটা যদি একটু জেনে নিতে চাও, 1806 এবং 1871, জাস্ট জানার জন্য জানা, যদি এমসিকিউতে কাজে লাগবে। ঠিক আছে। আর ওনার চেহারাটা একটু চিনে রাখো, উনি হচ্ছে আমাদের ডি মর্গান, ওনার নামও ডি মর্গান, এবং এই ডি মর্গানের ওনার নাম অনুযায়ী হচ্ছে ওনার উপপাদ্য গুলোকে আমরা আলাদাভাবে জেনে থাকি, যেটা উনি হচ্ছে ইন্ট্রোডিউস করে গেছে, যে ডি মর্গানের উপপাদ্য। দেখো, ইংরেজ যে গণিতবিদ, এই গণিতবিদ ডি মর্গান বুলিয়ান অ্যালজেব্রায় ক্ষেত্রে দুটি উপপাদ্য আবিষ্কার করেন। ঠিক আছে। তার নাম অনুসারে এই উপপাদ্যের নাম দেওয়া হয় ডি মর্গানের সূত্র। এটাকে হচ্ছে বা উপপাদ্য আমরা বলতে পারি। উনি ওনার এই যে উপপাদ্য, এই উপপাদ্যের মধ্যে দুইটা কনসেপ্টকে উনি হাইলি হচ্ছে আমাদেরকে মানে দেখিয়ে গেছে। এখানে উনি বলতেছে ওনার একটা যে উপপাদ্য, সেই উপপাদ্যের মধ্যে আমরা এরকম জানি যে এটা হচ্ছে ওনার একটা উপপাদ্য। এই উপপাদ্যতে উনি কি বুঝাইতে চাইছে আমি তোমাদের এটা থেকে ধরো দেখাই দিই। উনি বুঝাইতে চাইছে ওনার উপপাদ্য একে, যখন আমরা দুটি চলকের যোগফলের কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক করব, সেটি ওই চলকের পার্টিকুলারলি যে কমপ্লিমেন্ট হয় সেগুলোর গুণফলকে বোঝায়। অর্থাৎ এখানে যা ভ্যালু হবে, মান হবে, এই মানটাও এক্স্যাক্টলি তাই হবে। এটাই ছিল হচ্ছে ওনার উপপাদ্য একের মধ্যে উনি বলছে। চলো আমরা যদি একটু এটাকে দেখি, যাতে তোমরা নোট করতে পারো। সেটা কি, এই যে বুলিয়ানের যে প্রথম উপপাদ্য, সেটা হচ্ছে এটা। এটাতে উনি কি বলছে, এই যে দেখো, বলছে যে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যুগের কমপ্লিমেন্ট, যে কোনো চলকের যৌক্তিক যুগের কমপ্লিমেন্ট অর্থ ওই যে এখানে যে বার যেটা দেওয়া আছে না, যেটাকে আমরা অনেকে হচ্ছে কমপ্লিমেন্ট সাইনও বলে থাকে, অনেকে হচ্ছে এ কমপ্লিমেন্ট এরকম ভাবে লিখে থাকে। তো যাই হোক, তো উনি যেটা বলছে যে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যুগের কমপ্লিমেন্ট অর্থাৎ যৌক্তিক যুগের যে উল্টাটা অর্থাৎ কমপ্লিমেন্ট যা হবে, প্রত্যেকটি চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান হয়ে যায়। অর্থাৎ এ প্লাস বি হোল বার, এটাকে ভেঙে উনি এ বার এবং বি বারের গুণফলটাকে করে দেখাইছে আর কি। এটাকে আবার অনেকে মনে রাখতে পারো না, সেই না মনে রাখার জন্য আমি একটু পরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিভাবে এখান থেকে এখানে আসছে এবং এটা কিভাবে তোমরা মাথায় রাখবা, এটা আমি বলে দিব। এটা হচ্ছে উপপাদ্য একে। উপপাদ্য একে উনি এই কথাটা বলছে। উপপাদ্য দুইয়ে বলছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের যে কমপ্লিমেন্ট হবে সেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা কমপ্লিমেন্টের যুগের সমান হবে। এই যে দেখো, এ ইন্টু বি, এ একটা চলক, বি একটা চলক, এ এবং বি এর গুণের কমপ্লিমেন্ট সমান সমান কি হলো, এ, অর্থাৎ এটা একটা চলক, এটা একটা চলক। এই যে দেখো, প্রত্যেক চলকের কমপ্লিমেন্ট অর্থাৎ এ এর কমপ্লিমেন্ট এবং বি এর কমপ্লিমেন্টের যুগের সমান। ঠিক আছে, এক্স্যাক্টলি এই কথাটাই হচ্ছে উনি ওনার উপপাদ্য দুইয়ে বলেছে। এই এতটুকু যদি তুমি মাথায় রাখো, দ্যাটস গুড এনাফ তোমার মনে রাখার জন্য। তাহলে ডি মর্গানের উপপাদ্যের মধ্যে উনি দুইটা উপপাদ্যের কথাই বলছে। প্রথম উপপাদ্যটার মধ্যে বলছে যে যৌক্তিক যুগের কমপ্লিমেন্ট যেটা হবে দুইটা চলকে, তা কি হবে, আলাদা আলাদা চলকের কমপ্লিমেন্টের গুণফলের সমান। তাই হচ্ছে এটা। সেম ভাবে উপপাদ্য দুয়ে যদি আমরা দেখি, তাহলে এ এবং বি অর্থাৎ একাধিক চলকের বা যে চলকগুলো সেগুলোর গুণের যে কমপ্লিমেন্ট হবে, সেই কমপ্লিমেন্টটা হবে প্রত্যেক কমপ্লিমেন্টের যুগের সমান। ঠিক আছে, প্রত্যেক কমপ্লিমেন্টের যুগের সমান। ওকে, দেন হচ্ছে আমরা ওনার এই যে উপপাদ্যগুলো, এই উপপাদ্যগুলো যে আমি যে মুখে বললাম যে এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, এটা তো বা উনিও যে বলছে, উনি তো কোনো না কোনো একটা প্রমাণ এখানে অবশ্যই দেখিয়ে গেছে, তাই না? তো এর ফলে তো উনি এত কনফিডেন্টলি বলতে পারছে যে এটা সমান এটা।
এখন এটার সমান যেটা, এটাই হচ্ছে তোমাকে ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ দেখাও যদি বলে কোশ্চেনে, তখন তোমাকে দেখাই দিতে হবে। বুঝছো? যদি খতে কোশ্চেনটা হয় যে ডি মর্গানের উপপাদ্য সম্পর্কে তুমি ব্যাখ্যা করো, দেন এই এতটুকু আলোচনা যদি লিখতে পারো, তাহলে হচ্ছে ফাটাই ফেলছো মনে করো। এর চেয়ে বেশি তোমার আর কিছু প্রয়োজন হবে না। সুন্দর করে এই কথাটা লিখে উপপাদ্য দুটোটা মানে একদম এই ব্যাখ্যাটা দিবা, প্লাস লিখবা, ব্যাখ্যা দিবা, লিখবা, দুয়ে দুই একদম কনফার্ম তুমি পাচ্ছ, কোনো কথা নেই। কিন্তু যদি তোমাকে 3 অর্থাৎ 4-এর জন্য অনেক সময় দিতে পারে, তখন হচ্ছে এটার ব্যাখ্যাটা তুমি কিভাবে এটার প্রমাণটা সেটা তুমি সত্যক সারণীর মাধ্যমে দেখাই দিবা। ঠিক আছে? এই যে দেখো একটা সত্যক সারণী আমি তোমাদের এখানে দেখাইলাম, আমি একটু এটা ব্যাখ্যাটা তোমাদেরকে দিচ্ছি। এর আগে আমি তোমাদেরকে একটু আগে বলছি যে কিভাবে a প্লাস বি হোল বারটা a বার ইন্টু বি বার হইলো, এটা কিভাবে তুমি মাথায় রাখবা। এক্ষেত্রে তুমি একটা নিয়ম লিখে রাখতে পারো, সেটা হচ্ছে কি, প্রথমে তুমি কি করবা, চলক যে 2টা আছে বা 3টা আছে বা 4টা আছে, যে কোনো চলক, যে কোনো সংখ্যক চলক হতে পারে, তবে তোমাদের যে এইচএসসি এক্সাম, সেই এক্সাম গুলোতে হয় 2 চলকের আসে কিংবা 3 চলকের আসে, আমরা দুটোটাই দেখবো। ঠিক আছে? 2 চলকের দেখলে এমনিতে 3 চলকের তোমরা পেরে যাবা যদিও, বাট তারপরে আমি দেখাই দিব নিয়মটা কি, কিভাবে এটা থেকে এটা হইলো। প্রথমে আমরা কি করব, মাথায় রাখার জন্য চলক আলাদা করব। কি করব? চলক আলাদা করব। দেন 2 নাম্বার হচ্ছে বার আলাদা করব। বার আলাদা করব। বার বলতে আমি কমপ্লিমেন্ট সাইনটাকে বোঝাচ্ছি। ঠিক আছে? এটাকে অনেকে কমপ্লিমেন্ট সাইন বলে, অনেকে হচ্ছে মানে এ সি যেটা এটা বলে, মানে এ সি যেটা অর্থাৎ এ কমপ্লিমেন্ট বা এ বার অথবা এ প্রাইমও অনেকে বলে থাকে। সো অনেকে অনেকভাবে বলতে পারে, বাট আমি এটাকে বার হিসেবে বলি বা বলবো, তোমরা এটা একটু মানে মনে রেখো। ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ হচ্ছে আমাদের চলক আলাদা করতে হবে। প্রথম কাজ চলক আলাদা, দ্বিতীয় কাজ হচ্ছে বার আলাদা, তৃতীয় কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন। এই 3টা যদি মনে রাখো তাহলে হবে। চিহ্ন পরিবর্তন করা, এই যে দেখো এখানে চলক 2টা, অর্থাৎ এ একটা চলক বি একটা চলক, চলকটাকে আমি ধরো আলাদা করলাম, এ চলক বি চলক। দেন আমি বলছি বার আলাদা করতে হবে, যেহেতু এ প্লাস বি এর পুরাটার উপর হোল বার আছে। ঠিক আছে? দ্যাট মিন্স এর উপরও বারটা আছে, বির উপরও বার আছে, সুতরাং এর বারকে এর দিকে দিয়ে দিব, বির বারকে বির দিকে দিয়ে দিব, এটাকে আমরা বার আলাদাকরণ বলতেছি। দেন যোগ থাকলে গুণ, এই যে দেখো চিহ্ন পরিবর্তন। চিহ্ন পরিবর্তনের কনসেপ্ট আবার একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যোগ যদি থাকে তুমি সেটাকে গুণ করে ফেলবা, যদি গুণ থাকে সেটাকে তুমি যোগ করে ফেলবা। ঠিক আছে? এই নিয়মটা লিখে রাখবা, আশা করি তখন তোমরা বুঝে যাবে। তাহলে এখানে ছিল কি যোগ, তাই হয়ে যাবে এখানে গুণ। ঠিক আছে? এই যে দেখো এখন এটা সেম হয়ে গেছে না, এবার ইনটু বি বার অর্থাৎ এবার ইনটু বি বার। এই নিয়মটা মেনে হচ্ছে আমরা এটাকে মাথায় রাখবো। সেম ভাবে এটা যদি চিন্তা করি, তাহলে চলক আলাদা করো, বার আলাদা করো, চিহ্ন এখানে আছে গুণ, হয়ে যাবে যোগ। এই যে দেখো এক্স্যাক্টলি এটা সমান, এটা হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা এটাকে মাথায় রাখবো। আশা করি বুঝতে পারছো সবাই, আশা করি সবাই বুঝতে পারছো। কারা কারা দেখতেছো, কোথা থেকে দেখতেছো, চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ওকে ফাইন। দেন আমরা হচ্ছে এটার প্রমাণটা দেখবো। এক্স্যাক্টলি এখন কি করবো, আমরা প্রমাণ দেখবো যে কিভাবে হচ্ছে এটা যা এটাও তা হয়। এখন আমরা এটাকে প্রমাণ করতে যখন যাব, তখন দেখবো যে এটার ভ্যালু যা হবে, এটার ভ্যালু ঠিক তাই হবে। চলো আমরা এটা এখন একটু দেখবো যে কিভাবে একটার মান আরেকটার মানের সমান হয়। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এখানে চলক কয়টা, বলতো আমাদের এখানে চলক কয়টা। আশা করি তোমরা হয়তো গেস করতে পারছো, চলক হচ্ছে এখানে 2টা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই যে এ হচ্ছে একটা চলক, বি হচ্ছে একটা চলক। এখন চলক যদি কারো হচ্ছে চিনতে মানে ভুল হয়ে যায়, এই কনসেপ্টটা যদি কারো মাথায় না থাকে, তখন মনে রাখো যতটা অ্যালফাবেট দেওয়া আছে প্রত্যেকটাকে এক একটা চলক হিসেবে তুমি ধরে নিবা।
যেমন এ বি সি ডি যতগুলা থাকতো ততটাকে তত চলক হিসেবে ধরে আমরা চিন্তা করতাম। এখানে এ বি আছে অর্থাৎ দুইটা চলক আছে আমরা ধরে নিব। তখন চলক যখন দুইটা হবে তখন অ্যাকচুয়ালি আমি রো কয়টা করব, কারণ খাতায় তো তোমার মন মতো তুমি রো করে ফেললে হবে না, ঠিক আছে? যেহেতু চলক দুইটা, এক্ষেত্রে আমরা 2n যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী রোটাকে আইডেন্টিফাই করব, ঠিক আছে? তো চলক যেহেতু দুইটা তাই n এর মান হবে চলকের মান, চলক যতটা হবে n ততটা হবে, ঠিক আছে? চলক যতটা হবে n তত হবে। তাহলে এখানে আমরা কয় চলকের নিয়ে কাজ করতেছি? দুই চলক, তাহলে 2 এর উপর 2 গেলে পাওয়ার হচ্ছে, তাহলে আমরা 4 হচ্ছে পাচ্ছি। সো 4টা রো হচ্ছে আমার কাজের জন্যই কাজ লাগবে, আর একটা হচ্ছে আমার বিবরণের জন্য দিতে হবে, ঠিক আছে? সেভাবে হচ্ছে তোমরা রো গুলা করে নিবা। দেন আমার চলকের যে মানগুলো সেগুলো এখানে বসাই দিব প্রমাণের সুবিধার্থে। রো আমরা 4টা আইডেন্টিফাই করলাম, কিন্তু কলাম কয়টা এটার জন্য কিন্তু আলাদা আবার তোমরা মনে রাখো না যে কোনো সূত্র আছে কিনা। কলাম হচ্ছে প্রমাণের সুবিধার্থে আমার যতটা প্রয়োজন পড়বে আমি ঠিক ততটাই এখানে ব্যবহার করব। এক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো দুই চলকের বেলায় হচ্ছে আমাদের রো লাগে, রো অর্থাৎ সারি লাগে হচ্ছে 4টি, এবং বিবরণের জন্য এক্সট্রা করে যদি আরেকটা ধরি তাহলে হচ্ছে টোটাল 5টি হবে, ঠিক আছে? কিন্তু যখন আমরা কলাম চিন্তা করব, দুই চলকের বেলায় মনে রাখবা কলাম হবে 10টি। যদিও এটা একদম মানে সুনির্ধারিত, তাই তোমাদেরকে বলে দিচ্ছি পরীক্ষায় হয় দুই চলকের আসবে অথবা 3 চলকের আসবে, ঠিক আছে? 3 চলকের বেলায় অন্যরকম হবে, অর্থাৎ 3 চলকের বেলায় এখানে 2 টু দি পাওয়ার 3 হবে, 3 মানে হচ্ছে পাওয়ার 8, অর্থাৎ 8টা রো হবে আর একটা হবে বিবরণের জন্য, টোটাল 9টা রো দিবা। আর কলাম কয়টা হবে? কলাম তখন হবে 12টা। আচ্ছা, আমরা যখন এটা করব তখন তো অবশ্যই তোমাদেরকে এটা দেখাবো, ঠিক আছে? চলো প্রমাণটা দেখি, অনেক রাত হয়ে যাচ্ছে, কালকে আবার আমাদের অফলাইনে সকালে ব্যাচ আছে। সো অবশ্যই তোমরা জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। সো চলক কয়টা? দুইটা, ওই চলকগুলো আলাদা করে আমরা লিখে ফেলবো। দেন দেখো এই চলকটার এ চলকেরও বার আছে, বি চলকেরও বার আছে, তাই হচ্ছে এ চলকের বারের মান লাগবে আমাদের, বি চলকের বারের মান লাগবে। তারপরে প্রমাণ করার জন্য এ এবং বি এর যোগ করতে হবে। এই যে দেখো এ এবং বি এর যোগ করা লাগবে, দেন ওই যোগফলটাকে আবার আমরা উল্টাই দিতে হবে। সো এ যোগ বি, এ যোগ বি, তারপরে আমাদের লাগবে কি আবার এ গুণ বি ও লাগবে, অর্থাৎ এ গুণ বি ও লাগবে, এ প্লাস বি হোল বার লাগবে, অর্থাৎ এ প্লাস বি এর মান আমরা যা বের করব এ প্লাস বি এর উল্টা আমরা এটা করে ফেলবো। দেন এ ইনটু বি তো অলরেডি বের করব, করে হচ্ছে এ ইনটু বি হোল বার দিব, এ ইনটু বি হোল বার দিলাম, ঠিক আছে? তারপরে আমাদের আরেকটা কাজ কি, ওই যে এবার বি বারের মধ্যে গুণ লাগবে, এবার বি বারের মধ্যে যোগ লাগবে, তাহলে এবার এবং বি বারের মধ্যে গুণ এবং এবার বি বারের মধ্যে যোগ। দেখো সবকিছু কিন্তু আমাদের এখানের মধ্যে চলে আসছে, অর্থাৎ সত্যক সারণীর মাধ্যমে যখন আমরা প্রমাণ দেখাবো তখন কিন্তু দুটোটা উপপাদ্যকে একই সাথে প্রমাণ দেখাতে হবে। এমন না যে একটা সূত্রের জন্য আমরা একবার প্রমাণ দেখাবো, 2 নম্বর সূত্রের জন্য আবার আরেকটা এত বড় বিবরণী করব, কোনো দরকার নেই টাইম ওয়েস্ট করার। পরীক্ষা তোমার 3 ঘন্টাই, অর্থাৎ 3 ঘন্টা বলতে এখানে মানে এমসিকিউ যে 30 মিনিট বাদ দিলে আর যত থাকে তত ঘন্টা। সো অবশ্যই তোমরা টাইম আহামরি মানে ওয়েস্ট করলে হবে না বা পাবাও না। সো একটার মধ্যে আমরা করে ফেলবো। সো এখন এর বেলায় বির বেলায় আমরা এখন ভ্যালু ধরবো, ভ্যালু ধরার জন্য 0 0 1 1 এবং 1 0 এরকম টাইপের কিছু ধরতে হবে। সো এক্ষেত্রে মনে রাখবা সর্বডানের যে চলকটা হবে সেক্ষেত্রে আমরা 0 1 0 1 এভাবে স্টার্ট করব। এরপরে যেটা হবে 2টা 0 2টা 1, তারপরে যদি হয় 4টা 0 4টা 1। এটা হচ্ছে টেকনিক্যালি মনে রাখবা এই ফ্লোটা অনুযায়ী 1 2 4, 4 এর পরে হচ্ছে 8, 8 এর পরে হবে 16। যদিও আমাদের এত কিছু দরকার হবে না, 4 পর্যন্ত হলে এনাফ। যদি আমাদের এ বি সি হতো তাহলে আমরা এখান থেকে ধরা স্টার্ট করতাম, অর্থাৎ
এ বি চলকটা সর্বডানের যে চলকটার মানটা হবে ওইটা থেকে হচ্ছে আমরা 0 1 0 1 ধরবো, আর এরপরে দুইটা যদি দুইটা ওয়ান, এরপরে যদি হয় চারটা জিরো চারটা ওয়ান। কিংবা অনেকের আমি এভাবেও শিখেছি ভাই, তোমরা যদি অন্যভাবে জানো, যে আমি কিন্তু অফলাইন ব্যাচে এটাও দেখাইছিলাম যে আমরা হচ্ছে একটা মানে প্যাটার্ন ফলো করি, 0 1 10 11 100 101 110 111, তারপরে 1000 1001 1010 1011, এরকম ভাবে একটা সিরিয়াল আছে। দেন বাকিগুলোকে আমরা শূন্য দিয়ে পূরণ করে দিই। তো দেখো এটা কিন্তু এরকম হয় 0 1 10 11, বাকি দুইটাকে শূন্য দিয়ে দিলাম। এখন অনেকের কাছে আবার এটাকে একটু মানে কঠিন মনে হতে পারে, তো তোমরা যা খুশি, তোমরা যেটা ভালো মনে করো ওইটাই মাথায় রাখতে পারো। সর্বরানের চলকটাতে 0 1 0 1 0 1 এভাবে চলতে থাকবে নিচ পর্যন্ত। এরপরের যে চলকটা হয় এটা দুইটা জিরো দুইটা ওয়ান, এরপরে যদি হয় তাহলে চারটা জিরো চারটা ওয়ান। যাই হোক, আমি এটা একটু বলে ফেললাম যাতে তোমাদের এটা নিয়ে কোনো কোশ্চেন না থাকে। দেন বার বের করব। আচ্ছা, বার বলতে বোঝাই, আমরা কিন্তু আলোচনা করছি অলরেডি পূরক সম্পর্কে। এই যে দেখো, যদি আমরা দেখি পূরকের মধ্যে আমরা আলোচনা করছিলাম কি, জিরো থাকলে এটা ওয়ান হয়ে যাবে, ওয়ান থাকলে সেটা জিরো হয়ে যাবে। অর্থাৎ ইনপুটের মান যা, আউটপুটে যদি তার উল্টা হয়ে যায় এটা কি হচ্ছে আমরা বার বলে থাকি। অর্থাৎ এর মান যদি জিরো হয় তাহলে এ বারের মান হয়ে যাবে হচ্ছে ওয়ান। ঠিক আছে, এটি হচ্ছে কমপ্লিমেন্টের কাজ। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এর বার বের করব, বির বার বের করব। অর্থাৎ এর মান দেখো ছিল কত, এর মান ছিল জিরো, এখন হয়ে যাবে ওয়ান। এর মান ছিল জিরো, হয়ে যাবে ওয়ান। ওয়ান ছিল জিরো, ওয়ান ছিল জিরো। বির বেলায় হচ্ছে আমরা বার বের করব। জিরো আছে ওয়ান হবে, ওয়ান আছে জিরো হবে, জিরো আছে ওয়ান হবে, ওয়ান আছে জিরো হবে। এই যে এটাই হচ্ছে বার করা হয়ে গেল। দেন এ প্লাস বি, অর্থাৎ এ এবং বি যোগ করব। জিরো জিরো যোগ করলে জিরো, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে এটাতেও আমরা ওয়ান পাই। এটা কিসের নিয়ম বলতো? বুলিয়ান যোগের নিয়ম, যেটা আমরা একটু আগে আলোচনা অলরেডি করছি। দেন গুণের নিয়মটা, জিরো জিরো গুণ করলে জিরো, জিরো ওয়ান গুণ করলে জিরো, ওয়ান জিরো গুণ করলে জিরো, এবং ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান। ঠিক আছে, আমরা এতটুকু পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? এ প্লাস বি হোল বার বের করা। এ প্লাস বি আমরা করছি কেন? এ প্লাস বি হোল বারটা বের করার জন্য। অর্থাৎ এ প্লাস বির মান যা, এটা উল্টাই দিলে এখন এ প্লাস বি হোল বার হয়ে যাবে। এ প্লাস বি জিরো ছিল, হয়ে যাবে ওয়ান, ওয়ান ছিল জিরো, ওয়ান ছিল জিরো, ওয়ান ছিল জিরো। তার মানে এ প্লাস বি হোল বার হয়ে গেল। ঠিক আছে, দেন এ ইন্টু বি হোল বার, জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো। ঠিক আছে, এবার ইন্টু বি বার, এই যে দেখো আমরা বের করছি এবার বি বার, এই দুইটার মধ্যে এখন আমরা গুণ করব। ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ান জিরো গুণ করলে জিরো, জিরো ওয়ান গুণ করলে জিরো, জিরো জিরো গুণ করলে জিরো। অর্থাৎ যখন আমরা গুণ করব জিরো থাকবে মানে এটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো জিরোর সাথে যখন আমরা ওয়ান গুণ করছি তখন জিরো হয়েছে, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয়ে যাবে। দেন যোগ করতে হবে আবার এই দুইটা, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হয়, ওয়ান জিরো যোগ করলেও ওয়ান হয়, জিরো ওয়ান যোগ করলেও ওয়ান হয়, লাস্টে থাকে জিরো জিরো, জিরো জিরো যোগ করলে জিরোই হবে। এইবার দেখো মিলে গেছে। তুমি দেখবা আমরা দেখছি যে উপপাদ্য একের মধ্যে এ প্লাস বি হোল বারের মান যা হবে এবার ইন্টু বি বারের মান তা হবে। এ প্লাস বি হোল বারের মান যা হয়েছে এবার ইন্টু বি বারের মান, এবার ইন্টু বি বারের মান দেখো এক্স্যাক্টলি তাই হয়েছে, ওয়ান জিরো জিরো জিরো, ওয়ান জিরো জিরো জিরো। তার মানে উপপাদ্য এক আমরা প্রমাণ করতে পারলাম। দেন উপপাদ্য দুই, দুইয়ের মধ্যে কি বলছে? এ ইন্টু বি হোল বার যা হবে এবার প্লাস বি বার তাই হবে। এই যে এ ইন্টু বি হোল বার যা হইলো এবার প্লাস বি বারও দেখো তাই হয়েছে, ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, জিরো জিরো। এই যে দেখো এইটার সাথে এইটা হচ্ছে রো কলামটা মিলে গেছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল বা ফার্স্ট তুমি বলতে পারো উপপাদ্য, যেটাকে আমরা সূত্র একও বলতে পারি, যে প্রথম সূত্র বলতে পারি। তোমরা যদি একটু লিখে দাও তাহলে বেটার। প্রথম সূত্র, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র।
অর্থাৎ তুমি a প্লাস বি হোল বারেও যা পাইলা এবার ইন্টু বি বারেও তাই পাইলা। এটাই হচ্ছে আমাদের দুই চলকের ডি মর্গানের সূত্রের প্রমাণ। আবার a ইন্টু বি হোল বারে যা হবে এবার প্লাস বি বারেও তা হবে, এটা হচ্ছে সূত্র 2 এর প্রমাণ। এই হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্রের অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল প্রমাণ, যা আমরা অবশ্যই কি করব, যা আমরা অবশ্যই সত্যক সারণীর মাধ্যমে এভাবে দেখাই দিব। বুঝছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, যারা যারা দেখতেছো বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি। কমেন্ট করো উড়াদুরা কমেন্ট করো। যারাই দেখতেছো কমেন্ট করো। যারাই দেখতেছো কমেন্ট করতে থাকো। ঠিক আছে, ওকে। সো এটা ছিল হচ্ছে আমাদের দুই চলকে ডি মর্গানের প্রমাণ। এবার আমি একটু ধাপ হচ্ছে তিন চলকে ডি মর্গানের প্রমাণটা তোমাদেরকে একটু দেখাই ফেলি। আই থিঙ্ক তখন তোমরা মানে পুরো ব্যাপারটাকে একদম খুব ভালো করে মানে বুঝতে পারবা। তিন চলকের মাধ্যমে আমরা ডি মর্গানের প্রমাণ দেখতে পারি। এক্ষেত্রে এটাকেও আবার ওই সেম ভাবে ভাঙতে পারি, চলক আলাদা চলক আলাদা চলক আলাদা এবং বার যা হোল বারে ছিল, অর্থাৎ প্রত্যেকটার ভার প্রত্যেকটার উপরে আমরা দিয়ে দিলাম, যোগ আছে হয়ে যাবে গুণ। একটু আগে কিন্তু এই নিয়মটা তোমাদেরকে আমি এই জায়গায় দেন হচ্ছে আমরা এটাকে আছে ওকে 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 দেখা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা যদি এটাকে একটু মানে করে ফেলি, আমার কেন জানে এখানে আমি আমার ফোনেও তো দেখতেছি মনে হচ্ছিল যে পজ হয়েছিল, তাই তোমাদেরকে একটু মানে দেখলাম আর কি আবার মেইন জায়গাতে কোনো প্রবলেম আছে কিনা। দেন হচ্ছে আমরা এটাকে ভ্যালু আকারে লিখে ফেলবো। ভ্যালু আকারে যদি লিখি, আমি একটু আগে বলছি যে সর্বডানের যে চলকটা থাকবে সেটার বেলায় 0 1 0 1 0 1 0 1 এই কনসেপ্টে যাবে, আর এর আগেরটার জন্য দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1। এর আগে যেটা যাবে মানে অর্থাৎ সর্ব বামে যেটা থাকবে তিন চলকের জন্য সেটাতে হচ্ছে 4টা 0 4টা 1। এটা তোমরা একটু মানে মনে রাখবা টেকনিক্যালি, কিন্তু এটারও কিন্তু আলাদা আরেকটা মানে আছে, কনসেপ্ট আছে, যেটা চাইলেও আমরা মানে দেখাইতে পারি। অলরেডি দেখাইছিও তোমাদের একটু আগে। সো তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করতে পারবা। এর বার বের করব, তাহলে এ যদি হয় 0 তাহলে এবার হবে 1 1 1 1। এ 1 আছে তাহলে 0 1 আছে 0 1 আছে 0 1 আছে 0, তাহলে এবার বের করলাম বি বার 0 তাহলে 1 1 1 আছে 0 1 আছে 0 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 1 আছে 0। সি বার 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 0 1 0 1 0। ঠিক আছে, মানে এটার একদম উল্টা করে ফেলবো, অর্থাৎ এর উল্টা গুলোই হচ্ছে আমরা এবার বলবো, বির উল্টা গুলো হচ্ছে আমরা বি বার বলবো। অর্থাৎ এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ বি এবং সি যোগ করা। তো এ বি সি যোগ যদি করি, 0 0 0 যোগ করলে আমাদের 0 হয়, 0 0 1 যোগ করলে 1 হয়, মানে 1 থাকবে মানে যোগের রেজাল্ট 1 হবে। ঠিক আছে, 0 1 0 যোগ করলেও 1 হয়, 0 1 1 যোগ করলেও 1 হবে, 1 দিয়ে 1 আছে মানে হচ্ছে 1, এক কথা শেষ। যেই জিনিসটা আমাদের কনফিউজ হইতে পারি আমরা, তিনটা 1 অর্থাৎ তিনটা 1 যোগ করলেও কোনো সমস্যা নেই, আমাদের 1 হয়। এটা হচ্ছে জর্জ বুলের অপরিবর্তনীয় সূত্র অনুযায়ী, যেখানে আমরা জানি a ইন্টু a ইজ ইকুয়াল টু, উনি a কেই বলছে, যেটা একটা মৌলিক অবিভাজ্য। ঠিক আছে, এবং a প্লাস a ইজ ইকুয়াল টু a বলছে, এটাও একটা মৌলিক অবিভাজ্য। দেন গুণ করো, 0 থাকবে মানে 0, তাহলে সবগুলোতে 0 আছে,
শুধু নাই হচ্ছে লাস্টেরটাতে জিরো, তাই হচ্ছে লাস্টেরটা ওয়ান হবে। আর বাকি সবগুলোতে দেখো জিরো 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 জিরো, মানে গুণ করলে আউটপুট হচ্ছে জিরো আসবেই। আর সবগুলো যেহেতু ওয়ান, গুণ করলে আমাদের ওয়ান আসতেছে। তখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, a প্লাস বি প্লাস সি যে বের করছি এটাকে এখন আমরা বারে বের করব, অর্থাৎ জিরো আছে ওয়ান হয়ে যাবে, মানে a প্লাস বি প্লাস সি যা, এটাকে এখন আমরা উল্টাই দিব, অর্থাৎ বার অর্থাৎ কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝবো এটা অ্যাকচুয়ালি চলকটা যে ভ্যালুটা প্রোভাইড করে তার উল্টা, অর্থাৎ a প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা ছিল এটা, এখন উল্টাই ফেললে হয়ে যাবে a প্লাস বি প্লাস সি হোল বার। জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো 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 জিরো, দেন a ইন্টু বি ইন্টু সি হোল বার, অর্থাৎ a ইন্টু বি ইন্টু সি আমরা আগে বের করে রাখছি, এখন এটাকে বার করে দিব। জিরো 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 আছে ওয়ান, জিরো আছে ওয়ান, সবগুলোতেই জিরো আছে ওয়ান, ঠিক আছে, লাস্টেরটাতে ওয়ান আছে, করে ফেলবো আমরা এটাকে জিরো। দেন এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, অর্থাৎ এগুলোকে এখন আমরা গুণ করব, ওয়ান ওয়ান ওয়ান, সমস্যা নাই, তিনটা না চারটা ওয়ান থাকলেও এটার আউটপুটের যে গুণফল সেটা ওয়ানই হবে, ওয়ান লিখলাম। এছাড়া দেখো এবার বি বার সি বারের যে গুণ করতে যাব প্রত্যেকটাতে জিরো আছে, তো জিরো আছে মানে আর আমার এক্সট্রা করে তাকাইতে হবে না, তো গুণ করলে আলটিমেটলি সবগুলোই জিরো হবে, ঠিক আছে। সো আমরা জিরো বের করে ফেললাম। এবার ইনটু বি বার ইনটু সি বার, এই যে এবার ইনটু বি বার ইনটু সি বার, ঠিক আছে, বের করে ফেললাম। যখন এবার প্লাস বি বার প্লাস সি বার আমরা আরেকটাতে বের করব, তাহলে যোগের বেলায় ওয়ান থাকবে মানে ওয়ান হয়ে যাবে আউটপুটে, তাহলে আমরা ওয়ান ওয়ান দিয়ে দিতে পারি একদম কনসিস্টেন্টলি, এই যে। আর লাস্টে যেহেতু এই যে দেখো এখানে তিনটা জিরো আছে, তাই জিরো 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 যোগফল হচ্ছে জিরো হবে। এবার দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। এই জায়গাতে যদি তোমরা একটু খেয়াল করো, উনি যে উপপাদ্যটা দিছিলেন ওইটাতে উনি কি বলছে, উনি বলছিল যে a প্লাস বি প্লাস সি হোল বারের যা মান হবে a ইন্টু বি এবার ইন্টু বি বার ইন্টু সি বারের মান তাই হবে। এখন দেখি তো আমরা কোথায় পাইছি a প্লাস বি প্লাস সি হোল বার এবং এবার ইন্টু বি বার ইন্টু সি বার, এই যে দেখো এই দুইটা কলামের মান বা ভ্যালু একদম ইকুয়াল বা সেম হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের তিন চলকের ডি মর্গানের প্রথম সূত্রের প্রমাণ। তো আমরা চাইলে এখানে এটা এইভাবে দেখাই দিতে পারি, ঠিক আছে। এবার যদি আমরা দেখাই দেই তখন হচ্ছে আমরা এটার ফার্স্ট যে উপপাদ্যটা সেটার প্রমাণ আমরা দেখে ফেলতে পারলাম। সেকেন্ড যদি আমরা খেয়াল করি a ইন্টু বি ইন্টু সি হোল বার, এটার সাথে a বার প্লাস বি বার প্লাস সি বার ইকুয়াল হবে। এই যে দেখো এটার যা যা হয়েছে ঠিক এই কলামেও আনসার তাই হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বলে দিতে পারি প্রথম সূত্র, যেটা প্রমাণ হয়ে গেল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, কার? ডি মর্গানের। অর্থাৎ এই হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্রের প্রমাণ, সরি উপপাদ্য, যাই বল সূত্র বলতে পারো উপপাদ্য বলতে পারো, ওনার যে দুইটা উপপাদ্য ছিল সেই দুইটা উপপাদ্যের প্রমাণ আমরা এখানে দেখলাম। একটা হচ্ছে দুই চলকে যেটা আমরা এখানে দেখছি, আর একটা হচ্ছে তিন চলকে, অর্থাৎ এই জায়গাতে আমরা এটা দেখছি, ঠিক আছে। তো আশা করি আজকের জন্য এতটুকুই গুড এনাফ। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আরো বিস্তারিত আলোচনা করব। তোমাদেরকে যদি আমরা একটু দেখাই যে আমি ব্যাপারগুলো কিভাবে হচ্ছে গুছিয়ে রাখছি, লজিক গেট সম্পর্কে আমরা জানতে পারবো। লজিক গেট দুই প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট তিন প্রকার, অর, এন্ড, নট। যৌগিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ গেট, একটা হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট আবার দুই প্রকার, একটা হচ্ছে নর গেট, একটা ন্যান্ড গেট। বিশেষ গেট দুই প্রকার, এক্স অর গেট, এক্স নর গেট। হ্যাঁ, এগুলো সম্পর্কে দেখা আছে, প্রত্যেকটা সম্পর্কে একদম দেখো এভাবে বিস্তারিত বলা আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানে একদম তুমি যদি এই জায়গাতে খেয়াল করো, সুইচ সার্কিট আছে, তারপর হচ্ছে আমরা লজিক গেট যেটা, এটাকে দেখবো ডিজিটাল সংকেত, যেটা তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানো না। আমি একদম মানে গ্যারান্টি দিয়ে বেশিরভাগই আমি বলতে পারবো যে বেশিরভাগ স্টুডেন্টরা যদি আমি হঠাৎ করে এইভাবে দেই, ওরা কেউ বলছে ভাই এটা কি করতে দিচ্ছেন, কি দিচ্ছেন এটা, কিন্তু এটা কিন্তু আলাদা একটা এমসিকিউ আসে বোর্ড কোশ্চেনে, ঠিক
ঠিক আছে, আমি দেখাবো ইনশাল্লাহ তোমাদেরকে। তো এখানে কিন্তু এইভাবে আমরা প্রত্যেকটা ডিজিটাল সংকেত গুলো দেখেছি, এবং অফলাইন ব্যাচেও আমি অনেক ভালো করে এগুলোকে খুব মানে কেয়ারফুলি এটা দেখেছি, মানে কোনোভাবেই যাতে হচ্ছে আর মিস না হয়, মানে মিস হওয়া যাবে না, এগুলা আসবে বোর্ড কোশ্চেনে, উল্টাপাল্টা যে জায়গায় হবে, এডমিশনে আসবে, ঠিক আছে। সো অবশ্যই আমাদের খুব ভালো করে এগুলা মাথায় রাখতে হবে। এই যে দেখো, এন্ড মানে প্রত্যেকটার হচ্ছে আমরা অনেক কাজ করছি, অনেক কাজ হয়েছে এখানে, তোমরা দেখো একটু, প্রত্যেকটা জিনিসের হচ্ছে আলাদা আলাদা করে কাজ করা আছে এই জায়গাতে, এন্ড ওর এক্স নর। এবং তুমি যদি এটা থেকে বের হও, আমি যদি এটা একটু মানে বের করে দিই, একটু দেখি, দাঁড়াও, ওয়েট, এটা তো ছিল আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে এখানে আমাদের অ্যাকাউন্টিং আছে থার্ড চ্যাপ্টার এমসিকিউ সম মানে প্র্যাকটিস করাবো। এই যে দেখো, আমি যদি একটু এমসিকিউ গুলো তোমাদের একটু দেখাই দিই, যে এভাবে হচ্ছে আমরা এমসিকিউ গুলোকে সাজাইছি, আনসার টানসার সহ বোর্ড গুলা, যাতে করে তোমরা একদম প্রপারলি এমসিকিউ প্র্যাকটিস। ভাই তুমি এ প্লাস পাইতে চাও, তুমি এ প্লাস পাইতে চাও, তোমাকে অবশ্যই হচ্ছে এমসিকিউ পড়তে হবে। এ প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে এমসিকিউ। তুমি এমসিকিউ যদি না ভালো পারো, এই 25-এ যদি তোমার মিনিমাম হচ্ছে 23 থেকে 24 না থাকে, তাহলে ভাই তোমার মানে এ প্লাস ওঠানো অনেক টাফ। অবশ্যই চেষ্টা করবা যত সাধ্য সম্ভব হচ্ছে এমসিকিউ তে ফোকাস করা। শুধু আমি যে আইসিটির কথা বলতেছি ব্যাপারটা এমন না, প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা এইভাবে প্রত্যেকটা হচ্ছে এমসিকিউ তোমাদেরকে মানে এখানে আলাদা আলাদা করে মানে ব্যাখ্যা করব আমি, এবং আনসার কোনটা কেন এগুলো দেখে দেখে ইনশাল্লাহ সামনে আলোচনা করব। তখন আশা করি তোমাদের যে আইসিটি রিলেটেড যে ভীতিটা আছে ওটা আর থাকবে না। টেস্ট পরীক্ষার্থী যারা আছো তাদের ভাই এমসিকিউ তে ফোকাস দেওয়া খুবই খুবই প্রয়োজনীয় সময়, মানে এটা ছাড়া তোমাদের উপায় নেই বলতে পারো। সো আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের ব্যাখ্যা করে করে তোমাদেরকে কিভাবে আনসার কি হয় এটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা যদি একটু অ্যাকাউন্টিং এর দিকে তাকাই, অ্যাকাউন্টিংও আমরা খুব সুন্দর করে স্লাইড গুলাকে রেডি করছি। বিশেষ করে অ্যাকাউন্টিং স্টুডেন্ট যারা তোমরা সমন্বয় বই পাও, সমন্বয় ভাই তোমরা এখানে যেভাবে আমি আলোচনা করছি ওগুলো যে দেখো, সমন্বয় মনে করো যে প্র্যাকটিস করে করে তোমাদেরকে দেখাই দিব যে সমন্বয় কি, দেখবা দেখো প্রত্যেকটা সমন্বয় ধরে ধরে সমন্বয় 2 এরকম ভাবে অনেকগুলো সমন্বয় হচ্ছে আমরা এখানে ইনক্লুড করছি। আশা করি তোমরা এখন জাস্ট কানেক্টেড থাকবা আমাদের সাথে, ইনশাল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন হবে। অল মানে হচ্ছে আমাদের সেটআপ টেটআপ সবই কমপ্লিট। আমাদের যে অনলাইন সেটআপটা কিছুদিন পর্যন্ত একটু অন্যরকম ছিল, বাট এখন একদম পুরোপুরি প্রিপেয়ার্ড। আমাদের অফলাইন ব্যাচ গুলো একদম সবকিছুতেই গোছানো করে ফেলতেছি, যাতে কোনো প্রকার আর মানে না থাকে। এবং অফলাইনে যারা আছে তারা তো অবশ্যই আলাদা প্রাইভেট ব্যাচ আমরা হচ্ছে ফেসবুকে আছে, ওদের ওখানেও আমরা কিছুদিন পর থেকে এক্সট্রা যে আমাদের ফেসিলিটিস গুলো আমাদের অফলাইন শিক্ষার্থীদের জন্য আমরা রাখছি অনলাইনের পাশাপাশি, সো এটাও ওরা পেয়ে যাবে। এবং প্রত্যেকটা সমন্বয় দেখো এখানে কতগুলো সমন্বয় আছে, আমি যদি তোমাদেরকে একটু মানে দেখাই, তোমরা জাস্ট দেখতে পারবা। এই যে দেখো, এই যে দেখো অনেকগুলা স্লাইড, কতটা আছে, 100-100-র উপরে হয়ে যাবে। এই যে দেখো, এই যে সমন্বয়গুলা, এগুলা পোলাপাইন অনেক বেশি ভয় পায়। খুবই সুন্দর করে আলোচনা করা আছে, জাস্ট হচ্ছে আলোচনাগুলো দেখলেই তোমাদের সমন্বয় সম্পর্কে যে ভয় আছে সব শেষ হয়ে যাবে। টোটাল কতটা স্লাইড আছে এখানে দেখি, এই যে এখানে দেখো 133টা স্লাইড আছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এখানে 133টা স্লাইড আছে, বাট স্টিল আমাদের অনেকগুলো আলোচনার যে সমন্বয় সেগুলো বাকি আছে, ঠিক আছে। এই যে দেখো প্রত্যেকটা বিষয়, সঞ্চিত তহবিলে স্থানান্তর, বিশেষ করে সেকেন্ড পেপারে যারা পড়ো, এই 5-6টা সমন্বয় তোমরা ভাই ভুল করো, কারণ তোমরা কনসেপ্ট জানো না। তোমরা কনসেপ্ট না জেনে সমন্বয় জানতে চাও, শিখতে চাও, এগুলা একদম টোটালি একটা ভুল কনসেপ্ট। সমন্বয় জানতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই তোমার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে জানতে হবে, সমন্বয়টা অ্যাকচুয়ালি কোন জিনিসটাকে বুঝাইছে। এগুলো না জেনে পোলাপাইন তোমরা জাস্ট সমন্বয় শিখো, সমন্বয় শিখার জিনিস না, বুঝতে হবে।
সমন্বয় না পারলে তুমি আর্থিক অবস্থার বিবরণীর একটা ম্যাথও পারবে না তুমি। ঠিক আছে, যাই হোক আমরা অনেক কিছু গুছাইছি, আশা করি তোমরা যারা আছো এবং আর্টস স্টুডেন্টরা আবার হতাশ হয়ে যাওয়া। আর্টস স্টুডেন্টরা হতাশ হওয়ার কিছু নাই, কারণ আর্টস স্টুডেন্টদের জন্য আমরা বহু কাজ করছি, যেটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই। আর্টসের যারা তারাও খুব ভালো ইনশাল্লাহ পাবে, এবং আমাদের অফলাইনে আর্টসের ব্যাচ হচ্ছে খুব সুন স্টার্ট হবে, নিউলি 2টা ব্যাচ স্টার্ট হবে। আশা করি তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড থাকবা তোমরা এই ফ্যাসিলিটিস গুলো পাবা। এই যে দেখো এইচএসসি হিউম্যানিটিস এর দিকে যদি আমরা একটু দেখি, এইচএসসি হিউম্যানিটিস মানবিকে যদি যাই, দেখো কি কি আছে, সিভিক্স, ইসলামিক হিস্ট্রি, লজিক, সোশিওলজি, সবকিছু। এই যে তুমি যদি একটু সোশিওলজিতে যাও, সোশিওলজির ভিতরে যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সোশিওলজি ফার্স্ট পেপারে সিকিউ না এমসিকিউ, সিকিউ, এই যে দেখো সিকিউ প্রত্যেকটার পিডিএফ ফাইল। ঠিক আছে, সোশিওলজি ফার্স্ট পেপার, সোশিওলজি মানে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, 4, 5, 6 যতটা চ্যাপ্টার আছে তোমাদের সোশিওলজি বা সমাজ বিজ্ঞান হচ্ছে 11টা চ্যাপ্টার আছে, 11টা চ্যাপ্টারের পিডিএফ অলরেডি ডান, মানে করা হয়ে গেছে। তুমি যদি দেখো একদম 11তমটা, এটার দিকে যদি একটু খেয়াল করো, দেখাই দিই তোমাদের একটা হালকা, অনেক কাজ চলতেছে স্টিল। এই যে দেখো বোর্ড কোশ্চেন গুলো অনেকগুলো থাকবে, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন এরকম ভাবে আমাদের কাছে পিডিএফ করা, যেগুলো হচ্ছে আমাদের যারা অফলাইন স্টুডেন্ট থাকবা, আমাদের যারা টিচার থাকবে, তারা যখন তোমাদের সাথে এগুলো আলোচনা করবে, আলোচনার পর তোমাদের কাছে পিডিএফ ফাইলগুলো থাকবে। দেন পিডিএফ ফাইলগুলো দেখে দেখে তোমাদেরকে ইনশাল্লাহ আমরা খুব ইজিলি দেখাইতে পারবো যে মানে কোন চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট এবং আমরা কতটুকু পড়বো আর কি চ্যাপ্টার থেকে আর কি। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে ইনশাল্লাহ যখন আরো বিস্তারিত আলোচনা হবে তখন তোমরা খুব ভালো আইডিয়া পাবে আর কি। ঠিক আছে, তো এই এতটুকুই আপাতত, এর বাইরে তো আর আলোচনার কিছু নাই। তো তোমরা জাস্ট হচ্ছে কানেক্টেড থাকো আমাদের সাথে, ইনশাল্লাহ দেখতে পারো। শুধু সোশিওলজি দেখাইছি বলে আবার ভাইবো না যে ভাই শুধু সোশিওলজি কি করা আছে নাকি অন্যগুলা নাই নাকি, সবকিছু করা আছে, সিভিক্স, সোশিওলজি, ইসলামিক হিস্ট্রি, লজিকটার কাজও আমরা ইনশাল্লাহ করতেছি সুন, এটাও স্টার্ট হয়ে যাবে। তো আশা করি খুব ভালো একটা আউটপুট পাবা। আপাতত এতটুকুই থাকুক, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো লাইভ সেশনে। ইনশাল্লাহ এখন যে কোনো সময় হুটহাট করে লাইভে হচ্ছে আমরা চলে আসবো। আমাদের স্টুডেন্টস যারা তোমরা আছো অনলাইন অফলাইন মিলিয়ে সবার সুবিধার্থে। আর মোট কথা যখনই ভালো লাগবে কোনো প্রকার আলাদা অ্যানাউন্সমেন্ট বাদ দিয়ে আমরা হচ্ছে সরাসরি লাইভে চলে আসবো। আজকে হঠাৎ করে আমার কেন জানি এত রাত, বাট মন চাচ্ছে যে আসলে অনেক কিছু তো কাজ করা হলো, বাট স্টুডেন্ট যারা আছে তাদেরকে ব্যাপারগুলো আসলে ওভাবে জানানো হয় না বা ক্লাসগুলো করা হয় না। তো ইনশাল্লাহ এখন থেকে খুব ভালোই এগুলা তোমরা পাবা। রাত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত আছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবা, এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চাও সবকিছু, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লেকচারে। এক পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।